যখনই বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর কথা বলা হয় তখন প্রথম দিকে বেশিরভাগ আফ্রিকার দেশগুলোই আসে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আফ্রিকায় সম্পদের কোনো অভাব নেই, যেখানে এমন অনেক প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো বাকি দেশগুলোর জন্য স্বপ্নের মতো। যেমন খনিজ সম্পদের মধ্যে রয়েছে সোনা, হীরা, তেল ও প্রাকৃতিক গ্যাস, কোবাল্ট ও কপার, লোহা, ইউরেনিয়াম। প্রাকৃতিক ও বনজ সম্পদের মধ্যে রয়েছে বিখ্যাত নীল নদ নদী, ওয়ার্ল্ড ফেমাস কফি, কোকো, চা এবং তুলা। এই ছাড়াও সৌরশক্তি এবং বায়ুশক্তিতে স্বয়ংসম্পূর্ণ পুরো আফ্রিকা মহাদেশ। তবে সবকিছু সত্ত্বেও সেখানের মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। আপনি যদি গুগল করেন আপনি দেখতে পাবেন পৃথিবীর বর্তমানে সবচেয়ে গরিব দেশ হচ্ছে দক্ষিণ সুদান, যেখানে মানুষের অবস্থা এতটাই খারাপ যে তারা $2 বেশি উপার্জন করতে সক্ষম নয়। এখানকার মানুষ প্রতিদিনই জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই করে যাচ্ছে। শুকনো মাটির রাস্তা, খালি পায়ে হাঁটা শিশু, দূর থেকে জল সংগ্রহ করা মা, আর কুঁড়েঘরের সামনে রান্নার ধোঁয়া, এটাই তাদের জীবনের বাস্তবতা। এবং এই বাস্তবতা আফ্রিকা মহাদেশের প্রায় প্রত্যেকটি দেশেরই। তাহলে প্রশ্ন আসে, আফ্রিকা তো প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে এতটা সমৃদ্ধ, তবে এই মহাদেশের বেশিরভাগ দেশগুলোই কেন এতটা দরিদ্র? কেন সেখানকার মানুষ দিনে 2 বেলা খাবারও পায় না? এই ব্যাপারটা বুঝতে হলে পুরো আফ্রিকা মহাদেশের ইতিহাসটাই আমাদের জানতে হবে। আজকে আমরা এসটিআর বাংলার নতুন পর্বে জানব পুরো আফ্রিকা মহাদেশের আসলে মূল সমস্যাটা কোথায়। আরও জানব পৃথিবীর সবচেয়ে গরিব দেশ সুদানের মানুষ কিভাবে বাঁচে, কিভাবে তারা সংগ্রাম করে। দক্ষিণ সুদান শুধু একটি দেশ নয়, এটি এক অজানা অধ্যায়, যেখানে দারিদ্র্য আর সংগ্রামের সাথে রয়েছে আশা এবং জীবনের অনন্ত শক্তি। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আফ্রিকা মহাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। বলা হয় আফ্রিকা মহাদেশ মানবজাতির উৎপত্তিস্থল এবং প্রাচীন সভ্যতার এক উজ্জ্বল কেন্দ্র। এখান থেকেই আধুনিক মানুষের যাত্রা শুরু হয়। এই মহাদেশ পৃথিবীকে দিয়েছে বিখ্যাত সভ্যতা, যেমন মিশরীয় সভ্যতা। এছাড়াও রয়েছে মালি সাম্রাজ্য, 1300 শতকে মানসা মুসার নেতৃত্বে বিশ্বের ধনীতম সাম্রাজ্যের একটি হয়ে ওঠে। এছাড়াও রয়েছে গ্রেট জিম্বাবুয়ে এবং আকসুম সাম্রাজ্যের মতো উন্নত নগর রাষ্ট্র এবং সাম্রাজ্য, যা আফ্রিকাকে বাণিজ্যিক এবং সাংস্কৃতিকভাবে অনেকটাই প্রভাবিত করেছে। কিন্তু বর্তমান আফ্রিকা মহাদেশের অবস্থা পুরোপুরি ভিন্ন। আর এই অবস্থার মূল কারণ কোনো এক বিষয়ের উপর অবস্থিত নয়, বরং বেশ কয়েকটি কারণ রয়েছে যা আফ্রিকাকে দরিদ্র করে তুলেছে। ইতিহাসগতভাবে দেখলে আফ্রিকার উপর কালো ছায়া নেমে আসে 1500 শতকের পর থেকে, যা পুরো আফ্রিকা মহাদেশের প্রত্যেকটা দেশকেই প্রভাবিত করে। এই সময় ইউরোপীয় উপনিবেশবাদীরা আফ্রিকাকে ভাগ করে এর প্রাকৃতিক সম্পদ এবং শ্রমশক্তি শোষণ করা শুরু করে। দাস ব্যবসার ফলে প্রায় 1.2 কোটি আফ্রিকান মানুষকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়, যা আফ্রিকা মহাদেশের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। আর এর ফলস্বরূপ আফ্রিকা এখনও তার পরিস্থিতি থেকে উত্তরণে সক্ষম হয়নি। ইউরোপীয় সিস্টেমের প্রভাব আফ্রিকায় এত গভীর যে আফ্রিকা নিজের মতো করে আর বিকশিতই হতে পারছে না। দাস ব্যবসা এমন একটি বিষয় যা বিশ্বের অন্য কোথাও বর্তমানে দেখতে পাওয়া যায় না, কিন্তু আফ্রিকায় এখনও এই চিত্র টিকে আছে। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। যে কোনো মহাদেশ বা দেশের জন্য তার সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আফ্রিকাতে দুর্নীতি এতটাই বেড়ে গিয়েছে যে সরকারেরও এখানে কোনো স্ট্রং পজিশন নেই। এছাড়াও এখানে শিক্ষার হার খুবই কম। এইখানে মানুষের দারিদ্রতার কারণে তারা শিক্ষা পেতে পারে না, এবং এই কারণে আফ্রিকার মানুষরা নিজেদের দক্ষতা অন্য দেশগুলোর সামনে দেখাতে পারে না। যে কোনো দেশের অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নতির জন্য বিশ্ববাজারের সাথে তার সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি বিদেশি বড় ব্যবসা ও তার প্রভাব অর্থনীতিতে অনেক উন্নতি এনে দেয়। বড় ব্যবসা অনেক লোককে একসাথে বড় কর্মসংস্থান প্রদান করে, কিন্তু আফ্রিকাতে এমনটা হয় না। আফ্রিকায় কোনো শক্তিশালী ব্যবসায়িক নীতি নেই যা বাইরের বিনিয়োগকারীদের আকর্ষণ করবে। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম এবং শিল্পের জন্য সুযোগ সীমিত হয়ে পড়ে, যার কারণে মানুষ অর্থ উপার্জন করতে পারে না এবং তাদের উপার্জনের ক্ষমতাও সীমিত হয়ে যাচ্ছে। আর বাকি কিছু দেশ যারা বহির্বিশ্বের থেকে সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু তার বিনিময়ে তাদের দিতে হচ্ছে চরম মূল্য। এখানে মানুষজন বাইরে থেকে সুযোগ সুবিধা পাওয়ার ফলে তারা নিজেরা আর কাজ করতে চায় না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে সাহায্য আফ্রিকা দেশের জনগণের অর্থনৈতিক দুর্বলতাকে আরও গভীর করেছে।
এখানে অনেক দেশ শুধু এবং শুধুমাত্র বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যার ফলে সেইখানের মানুষের কাজ করার অভ্যাসও কমে গিয়েছে। আর এই অবস্থা যখন বাইরের দেশগুলো দেখছিল যে আফ্রিকার মানুষ পুরোপুরি বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, তখন তারা এই অবস্থার সুবিধা নিতে শুরু করলো। ধীরে ধীরে বাইরের দেশগুলো আফ্রিকার দেশগুলোতে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করল এবং সেখানে তাদের সামরিক ক্যাম্প স্থাপন করল। আফ্রিকা একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর মহাদেশ, এবং যখন বাইরের দেশগুলো তাদের সামরিক ক্যাম্প এইখানে স্থাপন করা শুরু করলো, তারা এখানকার প্রাকৃতিক সম্পদ ব্যবহারও করতে শুরু করলো। এর ফলে এখানকার প্রাকৃতিক সম্পদ আর এখানকার মানুষের উপকারে আসলো না। কিছু ক্ষেত্রে আফ্রিকার মানুষ প্রাকৃতিক সম্পদগুলো সঠিকভাবে ব্যবহারও করতে পারে না, কারণ তারা অশিক্ষিত। আফ্রিকায় অনেক খনিজ সম্পদ যেমন তামা, হীরা এবং প্লাটিনাম পাওয়া যায়। এই সম্পদের ব্যাপারে আফ্রিকার মানুষ জানে এবং এটাও জানে এগুলো কতটা এক্সপেন্সিভ বাইরের জগতে, কিন্তু এইগুলো কিভাবে উত্তোলন করতে হবে এবং সেগুলো ব্যবহার করার সঠিক উপায় তারা জানে না। আর এই কারণেই এই সম্পদগুলো বেশি উপকারে আসছে অন্য দেশের মানুষের জন্য। আফ্রিকা মহাদেশের সবচেয়ে মহামারীর মতো সমস্যা হচ্ছে এখানকার জনসংখ্যা। আফ্রিকায় জনসংখ্যার সমস্যা অনেকটাই গুরুতর। আফ্রিকাতে বর্তমানে প্রায় 1.5 বিলিয়ন মানুষ বসবাস করছে এবং 2050 সালের মধ্যে এটি প্রায় 2.5 বিলিয়ন মানুষ হবে। 2019 সালে আফ্রিকান জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায় 2.5%, যা বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। এখানে প্রায় প্রতি মিনিটে 900 জন জন্মগ্রহণ করছে। আফ্রিকান জনসংখ্যার প্রায় 42% মানুষ 15 বছরের কম বয়সী। এটি বিশ্বের যে কোনো অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি। এছাড়াও আফ্রিকায় তীব্রভাবে রয়েছে সন্ত্রাসবাদ এবং যুদ্ধ। এই মহাদেশের দেশগুলো একে অপরের সাথে প্রায় যুদ্ধ করে থাকে এবং সরকার তার সীমান্ত রক্ষায় প্রায় সব অর্থই ব্যয় করে দেয়। এর পাশাপাশি আফ্রিকা সবসময় গৃহযুদ্ধ এবং সিভিল ওয়ারের সম্মুখীন হয়ে এসেছে, যা এই মহাদেশকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে তোলে। এই গৃহযুদ্ধের কারণে আফ্রিকার অনেক দেশের উন্নতির গতি প্রায় শূন্যতে নেমে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ সুদান, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ। সুদান আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ ছিল, কিন্তু 2011 সালে দক্ষিণ সুদান আলাদা হয়ে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। কিন্তু স্বাধীনতার এই যাত্রা সহজ ছিল না। দক্ষিণ সুদান বহু বছর ধরে সুদানের সঙ্গে গৃহযুদ্ধ, ধর্মীয় সংঘাত এবং জাতিগত বিভেদের শিকার হয়েছে। দক্ষিণ সুদানের মাটিতে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও যুদ্ধ এবং দুর্নীতির কারণে সেইগুলো সঠিক ব্যবহার হয় না। তেল উত্তোলনের মাধ্যমে আয়ের সম্ভাবনা থাকলেও তা সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নত করতে ব্যর্থ। দক্ষিণ সুদানের জীবনযাত্রা বর্তমানে চরম দরিদ্র এবং সীমিত সুযোগ সুবিধার কারণে অত্যন্ত কঠিন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রায় 76% মানুষ চরম দারিদ্র্যের নিচে বসবাস করছে। এইখানে মানুষের দৈনিক আয় প্রায় $1.9 নিচে। 1.1 কোটি জনসংখ্যার মধ্যে 90% মানুষই গ্রামে বসবাস করে। এখানে শিক্ষার হার মাত্র 27%, যা বিশ্বের মধ্যে সর্বনিম্ন। পরিষ্কার পানির অভাবে প্রতি বছর হাজারো মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয় এইখানে। স্বাস্থ্যসেবা প্রায় অনুপস্থিত। প্রতি 65,000 মানুষের জন্য মাত্র একজন ডাক্তার রয়েছে। এছাড়াও 2023 সালের তথ্য অনুসারে 70 লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। অর্থনীতির প্রধান খাত তেল শিল্প হলেও যুদ্ধ এবং দুর্নীতির কারণে এর সুফল সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছায় না। তবুও সংস্কৃতি দক্ষিণ সুদানের মানুষের জীবনের কেন্দ্রবিন্দু। দিঙ্গা, নুয়ের এবং অন্যান্য জাতিগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, গান এবং ধর্মীয় আচার অনুষ্ঠান ধরে রেখেছে আজও। এগুলোই সংগ্রামের মাঝে তাদের আশার আলো হয়ে আছে। দক্ষিণ সুদানে প্রায় 60টিরও বেশি জাতিগোষ্ঠী রয়েছে, যার মধ্যে দিঙ্গা, নুয়ের, শিলুক এবং আজান্ডে উল্লেখযোগ্য। প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক এবং ধর্মীয় আচার রয়েছে। দক্ষিণ সুদানের মানুষের বড় একটি অংশ খ্রিস্টান, তবে অনেকেই ঐতিহ্যবাহী ধর্ম এবং প্রাকৃতিক শক্তির উপাসনা করে। তাদের প্রধান খাদ্য হচ্ছে ভুট্টা, জোয়ার এবং মাংস। মাটির চুলায় রান্না করা তাদের খাবারের ঐতিহ্যেরও একটি অংশ। দক্ষিণ সুদানের অর্থনীতি মূলত কৃষি, পশুপালন এবং তেল রপ্তানির উপর নির্ভরশীল। দেশের মোট জাতীয় উৎপাদনের প্রায় 40% আসে তেল খাত থেকে। 2017 সালের পর থেকে তেল উৎপাদন কিছুটা পুনরুজ্জীবিত হলেও
2023 সালে দৈনিক তেল উৎপাদন 1,60,000 ব্যারেল পর্যন্ত পৌঁছেছে, যা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ সুদানে বেকারত্বের হার প্রায় 40% ছাড়িয়ে গেছে এবং মহিলাদের কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। এই ছাড়া দেশের অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় বিনিয়োগ অত্যন্ত কম, যা দক্ষিণ সুদানের অর্থনীতির সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জায়গা করে নিয়েছে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশের তালিকায়। আফ্রিকা মহাদেশের ইতিহাস এবং বর্তমান চিত্র আমাদের শেখায় যে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও সঠিক নেতৃত্ব, সুশাসন এবং বিশ্বব্যাপী সমন্বয়ের অভাব যে কোনো মহাদেশ বা দেশের পুরোপুরি চিত্র পাল্টে দিতে পারে। শুধু সম্পদ থাকলেই হয় না, তা সঠিক কাজে ব্যয় করতে জানাটাও খুবই জরুরি। দেখা হচ্ছে পরের এপিসোডে।